ঈদের টানা 6 দিনের ছুটি উপভোগে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী। ভোর থেকে রেল স্টেশনে উৎসবপ্রিয় মানুষের ভিড়। আমি আম্মুর সাথে বাড়িতে যাচ্ছি। গরু টরু কেনার ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলে এর জন্য চলে যাওয়া। আমরা ঢাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছি, আমরা মজা করব অনেক। সীমিত সময় নিয়ে যাচ্ছি, তবে খুব এক্সাইটেড আমরা। কাটছে না দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের অচলাবস্থা। বেহাল দশা মাওয়া কাওড়াকান্দি রুটেরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। ওভারলোড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে লাইফ জ্যাকেট পরে যাতে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারে তার জন্য কঠোর নজরদারি দরকার। অন্যথায় পিনাক ছয়ের মতো একটা বড় ধরনের দুর্ঘটনায় আমরা পড়তে যাচ্ছি। আমাদের অফিসাররা যখনই কোনো আবহাওয়া খারাপ থাকবে কোনো লঞ্চকে ছাড়তে দেবে না, আর অধিক যাত্রী হলেও সেটাকে নামিয়ে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদকে কেন্দ্র করে 1 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে প্রতারক চক্র। রাজধানী থেকে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা সহ আটক 5 জনের স্বীকারোক্তি। দেশের বিভিন্ন জেলার কোরবানির হাটে বেড়েছে ক্রেতা সমাগম, দাম বেশি হাঁকার অভিযোগ। দেশি পশু দিয়ে চাহিদা পূরণে প্রস্তুত খামারিরা। শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকারের নেওয়া সব উদ্যোগই বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট। সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মোবাইল কোম্পানি সিটিসেল গ্রাহকদের অপারেটর পরিবর্তনে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। এবং যশোরে একই পরিবারের 6 জন সহ সন্দেহভাজন 11 জঙ্গির তালিকা প্রকাশ। গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে লাপাত্তা পরিবারটি। কাল থেকে শুরু হচ্ছে ঈদের টানা 6 দিনের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শেষ কর্মদিবসে ভোর থেকেই ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কোনো ভোগান্তি ছাড়াই সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি ঘরমুখো মানুষ। সন্তানকে বিদায় জানাচ্ছেন এই বাবা। 2-1 দিন পর ঈদ আনন্দে সামিল হতে তিনিও যাবেন। এমনই ছোট ছোট দৃশ্য দেখা গেল ঈদের আগে শেষ কর্মদিবসের সকালে কমলাপুর রেল স্টেশন জুড়ে। নগর জীবনের ব্যস্ততা ছেড়ে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের এই পদচারণা। আমি আম্মুর সাথে বাড়িতে যাচ্ছি, জামালপুরে দাদি বাড়ি ঈদ করতে। গরু টরু কেনার ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলে এর জন্য চলে যাওয়া। আর ভিড়টির একটা ব্যাপার আছে। লম্বা বন্ধ পেয়েছি তো, ভার্সিটি বন্ধ, তো একটু বোনের কাছে যাচ্ছি। ওখানে নিয়ে আনন্দ করবো, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেব সবাই, ওখানে আনন্দ উৎসব করবো, এই দেশে যাইতেছি। কমলাপুর রেল স্টেশনের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও ছিল একই চিত্র। গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল উৎসবপ্রিয় মানুষের ঠাসা। আমরা ঢাকায় আত্মীয়ের বাসায় যাচ্ছি, আমরা মজা করব অনেক, ঘুরবো ঈদের ছুটিতে। আশা করি যাত্রা খুব 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 ভালো হবে। সীমিত সময় নিয়ে যাচ্ছি, তবে খুব এক্সাইটেড আমরা। মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করতে যাচ্ছি। আগামী কয়েকদিন ট্রেনের যাত্রীদের এই চাপের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি ট্রেনেই বিশেষ বগি সংযোজন করা হয়েছে, যোগ করা হয়েছে ঈদের স্পেশাল ট্রেন। আমাদের 69টা ট্রেন প্রতিদিন যাবে, ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং আসবে 69টা ট্রেন প্রতিদিন এই ঈদের আগ পর্যন্ত চলবে। আমরা জানেন আজকে আমরা আরেকটা নতুন ট্রেন উদ্বোধন করে যাচ্ছি, যা 2টা 20-এ ছেড়ে যাবে, মোহনগঞ্জ এক্সপ্রেস, যা ঢাকা মোহনগঞ্জ ঢাকা সেকশনে চলবে। টানা 6 দিনের এই ছুটি ব্যস্ততার কারণে তৈরি হওয়া সম্পর্কের দূরত্ব ঘোচাবে, এমনটাই প্রত্যাশা সবার। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলে মানুষ ঘরে ফিরছেন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানিম মেহেদি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানিম। কাজল, আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় 35টি রুটের লঞ্চ ছেড়ে যায়, কিন্তু আজকে সকাল থেকে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিলাম এবং আমরা যেমনটি দেখেছি যে ঈদ উপলক্ষে যে ঘরমুখো মানুষের যে ঢল, সেই ঢলটি কিন্তু এখনো নামেনি। কিন্তু আমরা সকালে যেমনটি দেখেছি যে 35টি রুটের মধ্যে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায়, সেই লঞ্চগুলো যথারীতি সকাল থেকে ছাড়া শুরু হয়েছে। এবং এরপরে আমরা দেখছি যে সকালে বরিশালের একটি লঞ্চ ছেড়ে
লেগেছে। এর বাইরে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য, কারণ আজকে সপ্তাহের শেষ কর্মদিবস এবং সরকারি চাকরিজীবীদেরও আসলে শেষ কর্মদিবস। সেই কারণে আমরা সদরঘাট সংশ্লিষ্ট বিআইডব্লিউ এর সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে দুপুরের পর নাগাদ সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলে ঘরমুখ মানুষের ভিড় অনেকটা বেড়ে যাবে এবং এই মুহূর্তে যেই চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন কাজল লঞ্চ টার্মিনালে যে ঘরমুখ যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য সদরঘাটে এসে উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যে যারা লঞ্চের ডেকে যারা যাবেন তারা কিন্তু লঞ্চের ডেকগুলোতে অবস্থান নিয়েছেন। একটু যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা দেখেছি যে সদরঘাটে অন্যান্য বছরের তুলনায় এবছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্য, ডিএমপি পুলিশ, নৌ পুলিশ, র্যাব, কোস্টগার্ড, তাদের তৎপরতা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা বেশি দেখেছি এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি ঘাটের যে নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ি এবং কোতোয়ালি থানার যে ফাঁড়ি রয়েছে সদরঘাটের সাথে, তাদের মাধ্যমে যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যে বৈঠকে ডিএমপি, বিআইডব্লিউটি এবং নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে আসলে সদরঘাটে ঈদে ঘরমুখ যে মানুষজন রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের যে কি কি ব্যবস্থা তাদের রয়েছে সেই পরিকল্পনার জন্য তারা এই বৈঠকটি করেছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখছি, যেটি হচ্ছে বিকেল 4টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুলিশের আইজি তিনি পরিদর্শন করবেন এবং এরপরে তিনি গণমাধ্যম কর্মীদেরকে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফ করবেন। তো কাজল, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সবশেষ খবর। কাজল। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঘরমুখ মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানিম মেহেদি। চলে যাচ্ছে পরের সংবাদে। কাটছে না দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটের অচলাবস্থা। দুটি ঘাট বন্ধ থাকায় যানজটে আটকে আছে কয়েকশো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখী হাজারো মানুষ। পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঘাটগুলো বন্ধ থাকায় পুরোদমে ফেরি চলাচল করতে পারছে না। আর এই ঘাট সংকটের পাশাপাশি নদীতে স্রোতের কারণে ফেরি নোঙ্গর করতেও সময় লাগছে দ্বিগুণ। গতকাল 3 নম্বর ফেরি ঘাটটি চালু করার চেষ্টা করা হলেও পরে তীব্র স্রোতের কারণে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে 18টি ফেরির মধ্যে 14টি ফেরি দিয়ে চলছে পারাপার। পারাপারের অপেক্ষায় ঘাটের দুপারে আটকে রয়েছে 8 শতাধিক যানবাহন। এদিকে পদ্মার পানি না কমা পর্যন্ত ঘাট সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ঈদের বাড়িতে যাবো, তাড়াতাড়ি করে যাবো, কিন্তু এখানে তো আমরা যাইতে পারতেছি না, অনেক জাম। সকালে আসছি, জানি না কয়টা পর্যন্ত থাকতে হবে এখানে, কিন্তু আনন্দ লাগছে যেহেতু বাড়ি যাচ্ছি, অনেকদিন পরে ফ্যামিলির সঙ্গে ঈদ করবো। আমাদের কোন আইন শৃঙ্খলা বাহিনীর থেকে দেখতেছি না ঈদ উপলক্ষে যে আমাদের গাড়িতে একটু নিয়ন্ত্রণ করবে এবং যাত্রীদের একটু ভোগান্তি কম হবে, এরকম কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না। এই মুহূর্তে মানিকগঞ্জের আরিচে ফেরিঘাটে আছেন রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, হ্যাঁ, আসলে আমরা দেখেছি যে বেলা যত গড়াচ্ছে এখানে কিন্তু মানুষের দুর্ভোগ ততটি বাড়ছে। আমি এখন যে ঘাটে রয়েছি 4 নম্বর ঘাট, এই ঘাট থেকে আমি কিছুক্ষণ আগেই গাড়ির যে সিরিয়ালগুলো রয়েছে সেটি দেখে এসেছি এবং সেখানে আমরা যেটি দেখেছি যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু এখনো পর্যন্ত গাড়ির যে লম্বা সিরিয়াল সেটি রয়েছে এবং যেহেতু এখন আসলে প্রচন্ড গরম আর বলা যায় যে ঈদ যাত্রা শুরু হয়ে গেছে এবং যার ফলে বাসগুলোতে যেসব যাত্রী ছিলেন, বিশেষ করে বাচ্চা কাচ্চা সহ গাড়ি বোচকা নিয়ে বাসগুলোতে যাত্রীরা রয়েছেন, এই গরমের মধ্যে তাদের একটা দুর্ভোগ তো হচ্ছেই। আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নম্বর ঘাট, এই পাটুরিয়া ফেরিঘাটে, এখানে 3 নম্বর ঘাটটি এটি আসলে বন্ধ ছিল, তবে আমরা দেখেছি যে ঘন্টা দেড়েক আগে এই ঘাটটি খুলে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরপর এই ঘাটে ফেরি এসে ভিড়ছে এবং সেখানে আসলে এখানে যে অপেক্ষমান যাত্রীরা রয়েছেন এবং বাসগুলো রয়েছে সেগুলো সেই ঘাটে উঠতে পারছেন। আর অপরদিকে দৌলতদিয়া থেকে এই ঢাকার দিকে যারা আসছেন তাদের অবস্থা কিন্তু আরও খারাপ, কারণ যারা এখানে নামছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, বাস মালিকরা এবং ড্রাইভার যারা রয়েছেন, চালক যারা রয়েছেন, তারা আমাদেরকে বলছেন যে তাদেরকে 7 থেকে 8 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং এরপরে তারা ফেরিতে উঠতে পেরেছেন এবং এরপরে ফেরি পার হয়ে তারা ঢাকায় নেমেছেন। তো বলা যায় যে ঘাটের ওই পারে দৌলতদিয়া এবং এই পারে পাটুরিয়া মানিকগঞ্জ অংশ, এই দুই অংশে আসলে যাত্রীদের ভোগান্তি রয়েছে এবং যে হারে আসলে বাস আসছে ঢাকা থেকে ঢাকার বাইরে যাবার জন্য ক্রমেই কিন্তু আমরা দেখছি যে লাইনগুলো অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে এবং ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলছেন যে সন্ধ্যার পরে আরো বেশি যাত্রীর চাপ হবে এবং বাসের চাপ হবে
তো তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের 18টি ফেরি চলাচল করে যাত্রী এবং যানবাহন পারাপারের জন্য, এর মধ্যে 14টি ফেরি তাদের এখনো পর্যন্ত সচল রয়েছে। আর তারা বলছেন যে ঘাটে যেসব সমস্যা রয়েছে এগুলোর জন্য না থাকে এবং ঘাটগুলো যখন ভেঙে যায় সেগুলোর জন্য খুব দ্রুত মেরামত করা যায়, সেই ধরনের সব রকম ব্যবস্থা রেখেই তারা আসলে এখনো পর্যন্ত প্রস্তুত রয়েছেন যে ঘাটগুলো এখানে আসলে সবগুলো ঘাটই এখনো চলছে, তবে দৌলতদিয়ায় 2টি ঘাট এখনো পর্যন্ত দৌলতদিয়ায় বন্ধ রয়েছে। তো এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ খবর। দর্শক, মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। নদীর তীব্র স্রোত, নাব্য সংকট আর ফিটনেসবিহীন নৌযান, এত সব সমস্যার সঙ্গে নিয়েই মাওয়া কাওড়াকান্দি রুট হয়ে এবারের ঈদে বাড়ি ফিরবেন দেশের 21টি জেলার প্রায় 50 লাখ মানুষ। যাত্রী কল্যাণ সমিতির দাবি, উত্তাল পদ্মায় নৌযানে অতিরিক্ত যাত্রী বহন ও মালিকদের মুনাফার লোভ নিয়ন্ত্রণ করা না গেলে ঈদে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবে সরকার বলছে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ থেকে ফিরে সাইফুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। তীব্র স্রোতের বিপরীতে শত চেষ্টা করেও যাত্রীবাহী লঞ্চটি তার গন্তব্য ঠিক রাখতে পারছে না। লঞ্চটির এই অসহায় আত্মসমর্পণের চিত্রই বলে দেয় প্রমত্তা পদ্মার মাওয়া কাওড়াকান্দি নৌরুটে চলাচল করা লঞ্চগুলোর বেহাল অবস্থার কথা। একই অবস্থা পদ্মায় চলাচল করা স্পিডবোটগুলোরও। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলছে স্পিডবোট। অধিকাংশ যাত্রী পরছেন না লাইফ জ্যাকেট। বৃষ্টি বাদল যায়, এর মধ্যে বুট কতটা ডুবে যায়, অর্ধেক রাস্তায় যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। প্রশাসন সেখানে কঠোরহস্ত দমন না করে নীরবতা পালন করতেছে। যাত্রীদের বলি যে আপনারা লাইফ জ্যাকেট পরবেন, না পরলে আপনারা নেমে যান। ওই যে এখান থেকে পরে দেখা গেছে আবার একটু দূরে যায়, ওটা খুলে ধরেন মাথার উপরে রাখলো। লঞ্চগুলোর বয়স বেশি হয়ে গেছে, এগুলো আপাতত বাদ দেওয়া উচিত। এই লঞ্চটায় কয়টা আছে দেখেন তো, একটা দুটো, তার বেশি তো নাই, বয়া যেটা বলা হয়। তাহলে এটা ফিটনেস কিভাবে আছে? টাকাটাই ওদের কাছে বড়। লঞ্চ গুলাতে এমনিতে আরো রং করে নতুন করে আনে, পুরাতন লঞ্চ এগুলিতে তো বিপদ। যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করছে নদীপথে যাবার জন্য, শুধু বলেই যাচ্ছে ঘাটতিটা যে সেটা সম্পূর্ণ রয়েই যাচ্ছে। এর বিপরীতে নাব্য সংকটে মাওয়া কাওড়াকান্দি রুটে প্রতিদিনই লঞ্চ ও ফেরি আটকে যাচ্ছে বলে অভিযোগ মাস্টারদের। চিপা চ্যানেল একটা ফেরি যখন আসে ওরা সাইড দেওয়া যায়, তখন পানির চাপে ওরা চাপিয়ে যায়, তখন এই সমস্যাটা হয়। ডেজারে তো ঠিক করে পারে না, এন্দা কাটে আবার অন্যদিকে ভরে যায়, ফেরি আটকে যায়। ঈদে যাত্রী পারাপার সহজ করতে নদীতে ড্রেজিং ব্যবস্থা সহ নৌমন্ত্রী নানা পদক্ষেপের কথা বললেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যাত্রী কল্যাণ সমিতির। ওভারলোড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে লাইফ জ্যাকেট পরে যাতে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারে তার জন্য কঠোর নজরদারি দরকার। অন্যথায় পিনাক 6-এর মতো একটা বড় ধরনের দুর্ঘটনায় আমরা পড়তে যাচ্ছি। আমাদের অফিসাররা যখনই কোনো আবহাওয়া খারাপ থাকবে কোনো লঞ্চকে ছাড়তে দেবে না, আর অধিক যাত্রী হলেও সেটাকে নামিয়ে দেবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ নো রুট ডুবোচরে জাহাজ আটকে যায়, তাহলে বাজেটের টাকা যে হরিলুট হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। কিন্তু আমাদের 8টা ড্রেজার এখানে প্রতিদিন কর্মরত অবস্থায় আছে। নৌপথে দুর্ঘটনার কারণগুলো খুব একটা অজানা কিছু নয়, আর ঈদেলে এই পথে ঘরমুখ মানুষের লাশ হয়ে বাড়ি ফেরার চিত্রটাও ততটা পুরনো নয়। কিন্তু এক একটি লঞ্চ দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর কাছে সেসব দগদগে ক্ষত কখনো পুরনো হয় না। তাই এই পথে দুর্ঘটনা রোধে শুধুমাত্র আপৎকালীন সমাধান নয়, বরং সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চান নদীপথের যাত্রীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদকে কেন্দ্র করে 1 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে প্রতারক চক্র। রাজধানীর বনশ্রী থেকে অগ্রণী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা সহ 5 জনকে আটকের পর ব্রিফিংয়ে একথা জানিয়েছে র্যাব। র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বনশ্রী ও জুরাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে আরও 1 কোটি 3 লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করে র্যাব। এই চক্রটি শীঘ্রই আরও 2 কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বলেও জানানো হয়। ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা আব্দুর রশিদ 2 বছরের জেল খাটে। জেলে থাকার সময় জাল নোট তৈরির এক হোতার সঙ্গে তার পরিচয় হয়। বনশ্রী এলাকায় একটি বাসায় এই ধরনের জাল টাকা বানায় এবং সে অনুযায়ী আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। সেখান থেকে আমরা 2 জন মহিলা জাল টাকা প্রস্তুতকারীকে হাতে নাতে ধরি এবং তাদের কাছ থেকে আমরা প্রায় 78 লক্ষ টাকা জাল টাকার নোট পাই। তাদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে আমরা ঢাকার
জুরাইনে, শ্যামপুর থানার জুরাইনে আবার একটা অপারেশন করি। ওখান থেকে আমরা প্রায় 3 জন আসামিকে ধরেছি। একজন হচ্ছেন আব্দুর রশিদ, অন্যজন মোহাম্মদ দুলাল এবং আরেকজন সারওয়ার। এবং এই আব্দুর রশিদ একজন প্রাক্তন ব্যাংকের কর্মকর্তা, যিনি কোনো এক সময় চাকরিচ্যুত হয়েছিলেন। সর্বমোট 5 জন আসামি এবং 1,23,800,000 টাকার মতো আমরা এখন পর্যন্ত আমরা জাল টাকা উদ্ধার করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকার যেসব উদ্যোগ নিয়েছিল তার সবগুলোই বন্ধ করে দেয় বিএনপি জামায়াত জোট। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও এর কারণে গত বছর জানুয়ারিতে সময় মতো বই পৌঁছানো যায়নি। দেশকে নিরক্ষর মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, বেসরকারি সংগঠন সহ সবাইকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 1966 সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অতীতকে জানব, আগামীকে গড়ব প্রতিপাদ্যে এবছরের সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, শিক্ষাক্ষেত্রে তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিএনপি জামায়াত জোট বন্ধ করে দেয়। 96 সালে সরকার এসে আমরা দেখলাম যে আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র 45%। আমরা উদ্যোগ গ্রহণ করি। 2001-এ আওয়ামী লীগ সরকারে আসতে পারেনি, তখন এসেছিল বিএনপি জামায়াত জোট সরকার। অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সমস্ত উদ্যোগগুলি তারা সবই বন্ধ করে দেয়। 2015-তে যেভাবে বিএনপি জোট মিলে জ্বালাও পোড়াও নানা ধরনের কর্মকাণ্ড করছিল, তাতে সেই সময় বই পাঠানো অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমরা 2015 জানুয়ারিতে বই পাঠাই। শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা তো বই দিয়ে দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, কিন্তু গার্জিয়ান এবং যারা শিক্ষক এবং স্থানীয় জনগণ তারাই তো একটু উদ্যোগ নিতে পারেন। দুপুরে একটু খাবারের ব্যবস্থা করে দেবেন। জনপ্রতিনিধিরা আছেন, প্রত্যেকে যদি উদ্যোগ নেন যে না, আপনার এলাকায় কোনো মানুষ নিরক্ষর থাকবে না, আপনি তাদেরকে সাহায্য করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পার্বত্য এলাকা সহ দেশের দুর্গম এলাকায় আবাসিক স্কুল নির্মাণ করবে সরকার। পাহাড়ি এলাকা, হাওড় বাওড় এলাকা, সেখানে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সব এলাকায় আবাসিক স্কুল করা হবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বাচ্চাদের যারা জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়েছে তারাই স্বাধীনতাকে অস্বীকার করছে। এই সিদ্ধান্ত দেশের ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দুপুরে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কথা বলেন। আগামী শনিবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার পদক যারা কেড়ে নিচ্ছে তারা মূলত স্বাধীনতাকেই অস্বীকার করছে। এই সরকারের এই হীন নিকৃষ্টতম কর্মকাণ্ডের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে স্বাধীনতা পদক যথাস্থানে স্থাপন করা আহ্বান জানাচ্ছি। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী শনিবার সারা দেশব্যাপী জেলা সদরগুলোতে মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার স্থানীয় সময় রাত 10:50 খালেদা জিয়া সেখানে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান সৌদি রয়্যাল প্রোটোকলের প্রধান নির্বাহী কর্মকর্তা। আর বেগম জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী ও প্রধান উপদেষ্টা আব্দুর রহমান। বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে গিয়েছেন তার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল এবং তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। দুপুরের সময় আরো থাকছে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি সিলেটের বরখাস্ত সিটি মেয়র আরিফুল হকের জামিন বহাল। এবং বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে আত্মসমর্পণ করল জলদস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধান সহ 14 সদস্য। এবার কোরবানির পশুর হাটের খবর। দেশি পশু নিয়ে চাহিদা পূরণে প্রস্তুত দেশের খামারিরা। ভারতীয় গরু না আসায় হাটগুলোতে এবার দেশি পশুই দেখা যাচ্ছে। কোরবানির সময় এগিয়ে আসায় বেড়েছে ক্রেতাদের পদচারণাও। তবে ক্রেতাদের অভিযোগ,
পশুপালনে খরচ বেশি, এই অজুহাতে দাম বেশি হাঁকছে বিক্রেতারা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 বছর ধরে অবৈধভাবে লাগামহীন ভারতীয় গরু আসা বন্ধ থাকায় কোরবানির চাহিদা পূরণে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলার প্রায় 7,500 খামারি। বেশি দামের আশায় অনেক খামারি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরে পশু নিয়ে রওনা হয়ে গেছেন। এক সপ্তাহ ধরে জেলায় শতাধিক ছোট বড় হাট বসলেও অন্য বছরের তুলনায় পশু কম। বছর জুড়ে পালন করা পশু বিক্রি করে অধিক মুনাফার আশায় বেশি দাম হাঁকাচ্ছেন খামারি ও ব্যাপারীরা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। গত বছর যে গরু আমি 55,000 টাকা দিয়ে কিনেছিলাম, এই গরু এবার দাম চাইতেছে 85,000, 90,000। আমাদের ক্রেতার অনেক বাহিরে চলে গেছে। এক ছাগলে মনে করেন 2,000, 2,500 টাকা বেশি, গরু মনে করেন 5,000 থেকে 7,000 টাকা বেশি। জেলার বাজার ব্যবস্থাপনার কর্মকর্তা মনে করেন, শুরুতে বাজারে পশুর দাম বেশি থাকলেও সময়ের সাথে সাথে দাম ক্রেতাদের নাগালে চলে আসবে। ক্রেতা সাধারণ এখনো যাচাই বাছাই করছে যে কোন গরুটা কিনবে, কত টাকার মধ্যে কিনবে। এই জন্য বেচা কেনাটা সেরকম হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে না, গত বছরের তুলনায় একটু বেশি হলেও বাজারের গরুর দাম আরেকটু নেমে যাবে। পর্যাপ্ত মজুদ থাকায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা জানান, কোরবানির ঈদকে ঘিরে লাভের আশা দেখছেন স্থানীয় খামারিরা। কোরবানির জন্য যে পশু মজুদ রয়েছে তাতে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যেটা নিরূপণ করেছি, গত বছর আমাদের কোরবানি হয়েছে 90,000 সামথিং, তো এবার আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 1 লক্ষ। আর পশুর হাটের সিন্ডিকেট প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা সংস্থার ডিবি থাকবে, জেলা বিশেষ শাখার সদস্যরাও থাকবে, কমিউনিটি পুলিশের সদস্যরাও থাকবে, আর জেলা পুলিশও থাকবে। গত বছর জেলায় 90,500 পশু কোরবানি হয়েছে। এবার কোরবানির জন্য প্রস্তুত 1 লাখ পশু। সময় সংবাদ, ভোলা। কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। আর এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরের হাটে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল এবং রাজশাহীর নওহাটে আছেন সাইফুর রহমান রকি। আমরা প্রথমে যাচ্ছি জুবায়েরের কাছে। জুবায়ের, শুনতে পাচ্ছেন? রুদ্র, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন রাজধানীতে যে কয়েকটি বড় কোরবানির পশুর হাট বসে প্রতি বছর, তার মধ্যে আফতাবনগরের এই হাটটি মোটামুটি বেশ বড়সড় বলা চলে। আমরা এখানে হাটের শুরু থেকেই একেবারেই শেষ মাথা পর্যন্ত প্রায় গিয়েছি এবং সেখানে যখন আমরা বিভিন্ন ধরনের পশু সমারোহ দেখেছি এবং সেখানে আমি খামারিদের সঙ্গেও কথা বলেছি, তো মূল ব্যাপারটি হলো এবছর কোরবানির পশুর হাট কিন্তু কিছুটা ব্যতিক্রম এবং ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার কারণে কিন্তু দেশীয় খামারিরা বিপুল উৎসাহে এবছর পশু পালন করেছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি এই হাটে এসে। মোটামুটি এই হাটটিতে আমরা যে পশুগুলো দেখতে পাচ্ছি তার প্রায় শতভাগই দেশীয় খামারিদের পালন করা এবং এই গরুগুলোর মধ্যে যে বিশেষত্ব, একটি দেশীয় ছাপ, সেটিও আমরা লক্ষ্য করছি। মূলত আমরা এর আগে বছরগুলোতে যেমন দেখতাম যে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পশু আমাদের হাটগুলোতে থাকতো, সেটির কিন্তু ব্যতিক্রম চিত্র। আরেকটি ব্যাপার যে পশু যারা খামারিরা তারা বেশ একটি আশঙ্কা করছেন, যদি শেষ মুহূর্তে ভারত থেকে গরু না আসে তাহলে এবছর মোটামুটি তারা ভালো লাভবান হবেন এবং এই ধারাটি বজায় রেখে প্রতি বছরই আমাদের চাহিদা অনুযায়ী গরু বা ছাগল, মহিষ এগুলি পালন করতে তারা সক্ষম হবেন। আমার সঙ্গে আসলে এখন কুষ্টিয়া থেকে আসা একজন খামারি আছেন, আমরা একটু তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে মূলত যে আপনারা যে বিনিয়োগটি করেছেন এবছর পশু আমদানির জন্য এবং এবছর যে কোরবানিকে লক্ষ্য করে আপনারা যে পশুগুলো নিয়ে এসেছেন, এদের পেছনে যে বিনিয়োগ আর এই বাজারের যে বর্তমান অবস্থা, সেক্ষেত্রে আপনারা কি প্রত্যাশা করছেন এবছর? আমরা প্রত্যাশা করছি যদি ইন্ডিয়ান গরু না আসে, আমরা যেভাবে গরু পালিয়েছি প্রচুর পরিমাণ খরচা আছে, আমরা আশা করি ইন্ডিয়ান গরু আসবে না। আমরা হচ্ছে ন্যায্য মূল্য গরুটা বিক্রি করে আনন্দের সাথে বাড়ি ফিরবো, ছেলে পেলে নিয়ে ঈদ করবো এই আশা করি। তবে ইন্ডিয়ান গরু না আসতে আমাদের একটু ভালো হয়, আমাদের প্রচুর পরিমাণ খরচ আছে গরু পালতে। আমার এই 5টা গরু আছে, 5টা গরু পালতে প্রচুর পরিমাণ খরচ আছে। হ্যাঁ, তো এইভাবে আপনাকে সবার আমি বলি যে ইন্ডিয়ান গরু যাতে না আসে আমরা সেগুলা করি। আপনাকে ধন্যবাদ। আসলে এখন রাজশাহীর নওহাটা কোরবানির পশুর হাটে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা একটু সেখানকার খবরাখবর জানার জন্য তার কাছে এখন সরাসরি যোগ দিচ্ছি।
ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজশাহীর নওহাটা গরুর হাটে। মূলত ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে, এই কুরবানির হাটগুলোতে কিন্তু ততই জমজমাট হচ্ছে কোরবানির পশুর বেচা কেনা। আমি যে হাটটিতে আছি সেই হাটে সকাল থেকে কিন্তু 10টার পর থেকে এই হাট জমা শুরু হয়েছে এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু গরুর সমাগমের পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সমাগমই বাড়ছে। এখন কিন্তু বিপুল সংখ্যক গরু আমরা এই হাটে দেখেছি এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু গরু যারা কিনে ফেলেছেন, এসব ক্রেতাদের সাথেও কথা হয়েছে, বিক্রেতাদের সাথেও কথা হয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে তারা তাদের যে আশানুরূপ সেই লাভটি তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। তবে ক্রেতারাও কিন্তু বলছেন যে যেহেতু এখনো সময় কিছুটা বাকি আছে, সেই জন্য বিক্রেতারা একটু বেশি দাম হাঁকাচ্ছেন এবং একটু বেশি দাম তারা বলছিলেন। তো এখন কিন্তু অনেক ক্রেতাই এসেছেন যারা কিন্তু এই গরু কেনার জন্য আসেনি, তারা এই দাম যাচাই বাছাই করার জন্য এসেছেন। এখানে কিন্তু ভেটেরিনারি মেডিকেল টিম আছে যারা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এসেছেন এবং প্রতিটি গরুর হাটে কিন্তু তারা মনিটর করছেন যে এখানে কোনো অসুস্থ গরু বিক্রি করা হচ্ছে কিনা, কোনো মোটা তাজাকরণের ওষুধ প্রয়োগ করা কৃত্রিম গরু এখানে বিক্রি হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা মনিটরিং করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এই হাটের সকাল থেকেই এই বিষয়গুলো মনিটর করে এখন পর্যন্ত অবশ্য তেমন কোনো গরুই এখানে তারা পাননি। আমাদের জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তা তার সাথে কথা হয়েছিল, তিনি যেটি বলছেন এবার রাজশাহী জেলায় যে পরিমাণ কোরবানির পশুর চাহিদা রয়েছে সেটি হলো 3,10,000-এর মতো এবং 3,20,000 থেকে 25,000 গরু কিন্তু তারা উৎপাদন হয়েছে এবং কুরবানি দেওয়ার যোগ্য এই ধরনের এতগুলো পশু। তো তারা যেটি বলছেন যে এই অঞ্চলের যে কোরবানির চাহিদা সেটি পূরণ করার পরেও কিন্তু বেশ কিছু গরু তারা বাইরেও অন্য জেলায়ও কিন্তু বিক্রি করতে পারবেন। তো কুরবানির পশুর কোনো সমস্যা নেই, যে দামের যে বিষয়টি সেটি আরো সামনে যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিনের মধ্যে হয়তো দাম আরো কিছুটা কমবে বলে ক্রেতারা আশা করছেন এবং বিক্রেতা আশা করছেন যে একদম জমজমাট হয়ে যাবে শেষ মুহূর্তে এসে কোরবানির বেচা কেনা। তো এই ছিল রুদ্র আমার কাছে রাজশাহীর নওহাটা থেকে কোরবানির পশুর বেচা কেনার খবর। দর্শক, ক্রমেই ক্রেতা সমাগম বাড়ছে কোরবানির পশুর হাটে। আর সেই খবর জানাচ্ছিলেন ঢাকার আফতাবনগরের হাট থেকে সহকর্মী জুবায়ের ফয়সাল এবং রাজশাহীর নওহাটা থেকে সাইফুর রহমান রকি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বেসরকারি মোবাইল কোম্পানি সিটিসেলের গ্রাহকদের অপারেটর পরিবর্তন করতে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। সকালে সিটিসেলের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। গত 31 জুলাই সিটিসেলের গ্রাহকদের অপারেটর পরিবর্তনের বিজ্ঞপ্তি দেন বিটিআরসি। এর আগে সিটিসেলের কাছ থেকে বিটিআরসি পাওনা 477,55,00,000 টাকা 2 মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় আপিল বিভাগ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে গত 6 সেপ্টেম্বর আরিফুল হককে জামিন দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গতকাল জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সকালে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এই নির্দেশ দেন। দুপুরের সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন পরীক্ষা সম্পন্ন, ফলাফল জানা যাবে 2-3 সপ্তাহের মধ্যে। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনায় 2 ভাই হেদায়েতুল্লাহ ও এনায়েতুল্লাহ এবং রাজশাহীর সোহরাব ফকির এই 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডির সেফ হোমে এক ব্রিফিং এ কথা জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই 3 জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতনের 6টি অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটির সমন্বয়ক আব্দুল হান্নান খান। প্রতিবেদনটি আজই ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংস্থা। তারা 3 জনই জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানানো হয়। বর্তমানে সোহরাব কারাগারে এবং বাকি 2 জন পলাতক আছেন। দেখছেন দুপুরের সময়।
টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। যশোরে একই পরিবারের 6 জন সহ সন্দেহভাজন 11 জঙ্গির সদস্যের তালিকা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে গা ঢাকা দিয়েছে পরিবারটি। হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য হয়েও জামিন পাওয়ায় বিস্মিত এলাকাবাসী। এক্ষেত্রে পুলিশ সহকারী আইনজীবীদের নিষ্ক্রিয়তাকে দুষলেও তা অস্বীকার করেন সরকারি কৌঁসুলি। আর আইনজীবীদের পরামর্শ, মামলার এজাহার তৈরিতে পুলিশের আরও যত্নবান হওয়া দরকার। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 11 জন সন্দেহভাজন জঙ্গির তালিকা প্রকাশ করে যশোর জেলা পুলিশ। তাদের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয় শহরের দেয়ালে দেয়ালে। তালিকায় শহরের কসবা বিবি রোডের তানজিফ ওরফে আশরাফুল, তার ভাই তানজির ও তাদের 2 বোন মাছুমা ও মাকসুদার নাম রয়েছে। এছাড়া তাদের 2 বোনের স্বামীর নামও উঠে আসায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জঙ্গি তালিকায় নাম প্রকাশের পর কসবা বিবি রোডের তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে মুক্তির পর থেকে লাপাত্তা তারা। আমাদের সামনে এরা মানুষ, কিন্তু কখনো আমাদের এইভাবে এরকম সন্দেহ হয়নি যে এদের এরা জঙ্গি। বোনরা যখন ঢাকা থেকে আসতো এমন ভাবে আসতো তাকে চেহারা চেনা যেত না, চোখ মুখ বেঁধে শুধু চোখ দুটো দেখাতাম। একজনকে নিয়ে গেল ধরে পুলিশ, নিয়ে যাওয়ার পরে তারপর সে আবার জামিনে ছাড়া পেয়ে গেল। ছাড়া পেয়ে আসার পরে তারপরে তার বোন অ্যারেস্ট হলো, ভাই অ্যারেস্ট হলো। পুলিশ সুপারের দাবি, সরকারি আইনজীবীদের নিষ্ক্রিয়তায় জামিন পেয়েছে হিজবুত তাহরিরের 6 সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলার পাবলিক প্রসিকিউটর। জঙ্গি সংগঠনের বই, পুস্তক, ল্যাপটপ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হাতে নাতে। পরবর্তীতে সরকারি পিপিদের রহস্যজনক ভূমিকার কারণে এরা জামিন পেয়ে যায়। আমাদের সহযোগিতায় জজ সাহেব জামিন দিল কেন? জজ সাহেব তো উভয় পক্ষের বক্তব্য শুনবে, শুনি কাগজপত্র দেখে তারপরে জামিন দেবেন। আর আমি যখন বক্তব্য দেব তখন রাষ্ট্রপক্ষের থেকে আমি কি আসামির পক্ষে বক্তব্য দেব? আইনজীবীদের মতে, দুর্বল এজাহারের কারণে গুরুত্বপূর্ণ এসব মামলার আসামিরা জামিন পাচ্ছে। যখন মামলাগুলো এফআইআর হয়, যারা বাদী হয়, মামলাগুলো এত বেশি দুর্বল থাকে, লেখাটা এত দুর্বল থাকে, যে কারণে বিজ্ঞ আদালতে আসলে আদালতও তাদেরকে ধরে রাখতে পারে না। পিপি সাহেব বাধায় আর কোনো কাজ হয় না। এর আগেও সন্দেহভাজন 5 জঙ্গির তালিকা প্রকাশ করে জেলা পুলিশ। এদের মধ্যে ফজলে রাব্বি নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয়। সময় সংবাদ, যশোর। বরিশালে জলদস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধান সহ 14 জন সদস্য আত্মসমর্পণ করেছে। বেলা 12টার দিকে র্যাব 8 কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে তারা আত্মসমর্পণ করে। এই সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও স্থানীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারীদের মধ্যে আলম বাহিনীর 4 জন ও শান্ত বাহিনীর 10 জন রয়েছে। তারা 20টি আগ্নেয়াস্ত্র এবং 1008 রাউন্ড গুলি জমা দেয়। এ সময় আত্মসমর্পণকারীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের মহাপরিচালক জানান, এরা যাতে পুনরায় এ ধরনের পেশায় ফিরে না যায় সেজন্য তাদের আর্থিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন নদী ও খালে শান্ত আলম বাহিনীর জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। যারা আত্মসমর্পণ করলো সবাই বলছিল যে তারা একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান। অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। আপনারা ভুল বুঝেছেন, আপনার কৃতকর্মের জন্য আপনারা ক্ষমা চাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, যারা ক্ষমা চান, যারা ভুল হয়ে গেছে, যারা পথ হারিয়েছিলেন, তারা যদি চলে আসেন আমরা তাদেরকে দেখব। প্রত্যেককেই আমরা ইনশাআল্লাহ সমাজে আর্থিকভাবে পুনর্বাসন করব, যাতে করে এই অভাব অনটনের কারণে এই লোকগুলো আবার তাদের এই পুরনো ডেঞ্জারাস, এই ভয়াবহ মারাত্মক পেশায় ফেরত না যায়। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের 2 বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার গবেষণাগারে বাংলাদেশ সময় সকাল 10:30টায় তাসকিন আহমেদের পরীক্ষা নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবার। এর পরপরই পরীক্ষা দেন টাইগার স্পিনার আরাফাত সানি। অস্ট্রেলিয়ায় তাসকিন সানির পরীক্ষার সময় তাদের পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরীক্ষা শেষে আগামী 11 সেপ্টেম্বর দেশে ফেরার কথা তাদের। আর ফলাফলের জন্য তাসকিন সানিকে অপেক্ষা করতে হবে পরবর্তী 2 থেকে 3 সপ্তাহ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
ঈদের টানা 6 দিনের ছুটি উপভোগে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী। রেজিস্ট্রেশন ও লঞ্চ ঘাটে যাত্রী চাপ। ঈদকে কেন্দ্র করে 1 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে প্রতারক চক্র। রাজধানী থেকে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা সহ আটক 5 জনের স্বীকারোক্তি। শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকারের নেয়া সব উদ্যোগই বন্ধ করে দেয় বিএনপি জামায়াত জোট। সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন জেলার কোরবানির হাটে বেড়েছে ক্রেতা সমাগম। দাম বেশি হাঁকার অভিযোগ। দেশি পশু দিয়ে চাহিদা পূরণে প্রস্তুত খামারিরা। এবং মোবাইল কোম্পানি সিটিসেল গ্রাহকদের অপারেটর পরিবর্তনে বিটিআরসির দেয়া বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।